আসসালামু আলাইকুম। রাষ্ট্রপতি সপ্পু মিয়ার বিদায়ের পর বিএনপি থেকে রাষ্ট্রপতি হবার যোগ্য কতিপয় ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতার পিছনে সেই সব ব্যক্তিদের ইন্ধন আছে, নাকি জনগণের স্বাগ্রহে এইসব ব্যক্তিদের নাম সামনে টেনে আনছেন? যাদের নাম আসছেন, প্রথমে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে আসছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান, তারপরে আরও অনেকেই। সর্বশেষে আসছেন বাইরের, রাজনীতির বাইরের ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। এখন যাদের নাম আসলো বিএনপির সিনিয়র নেতা হিসাবে, যাদের নাম আসছে, যে পারফরমেন্সের জন্য সপ্পু মিয়াকে বিদায় দেওয়া হলো, তার বয়স হয়ে গেছে এবং বয়সের ভারে বা যে বয়সে গেলে একজন মানুষের যে সমস্ত অসুখ বিসুখ দেখা দেয়, মানে বয়সের অলংকার, যেগুলা বয়সের যে শ্রীবৃদ্ধি, একটি বয়সের যে জায়গাটা তাকে বোঝায় যে তার বয়স হয়ে গেছে, এখন তিনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হয়ে গেছেন। তো ইনারা কি সপ্পুর থেকে কোনো কেউ বয়সে কম? বা কিছুদিন পর পরই ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য বিদেশে যান, ডক্টর মঈন খান যান, নজরুল ইসলাম যান, তবে এ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা শোনা যায়নি যে তিনি চিকিৎসার জন্য বিদেশে গেছেন, এইটা শোনা যায়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসের দেহ শরীর স্বাস্থ্য হয়তো এখনও বেশ হৃষ্টপুষ্টই আছে। বাকিরা তো কিছুদিন পর পরই চিকিৎসার জন্য বাইরে যান, কিন্তু তারা বিএনপির সিনিয়র নেতা। এটা গেল বয়সের দিক। অন্য একটা দিকে আসি এখন। আমি নাম বলবো না, নাম বলবেন যাদের বলার কথা অথবা যারা বললে মানানসই হবে। আমি ক্ষুদ্র একজন মানুষ, আমার মুখে অত বড় স্পর্ধার কথা মানাবে না যে আমি নাম প্রকাশ্যে আনবো না। নাম যেহেতু অলি আহমেদ সাহেব নিজেই সামনে আনেননি, মিডিয়ার সামনে আনেননি বা সরাসরি প্রকাশ করেননি, আমি তো কোন স্যার, নাম বলবো না আমি। কিন্তু কম্পেয়ার করা প্রয়োজন। সপ্পু প্রকাশ্যে আওয়ামী লীগের লোক ছিলেন, প্রকাশ্যে শেখ হাসিনার নির্বাচিত ব্যক্তি ছিলেন রাষ্ট্রপতি হিসাবে। তিনি আওয়ামী লীগের মানুষ, এটা সর্বজন পরিচিত। কিন্তু বিএনপির ভিতরে থেকেও যেনারা আওয়ামী লীগের প্রতি দুর্বল ছিলেন, শেখ হাসিনার সাথে সহানুভূতিশীল ছিলেন, যারা চাচ্ছিলেন তারেক রহমান দেশে না আসুক বা বিএনপি পুনঃসংগঠিত হয়ে ক্ষমতায় না আসুক, কিন্তু তারা বিএনপির পদে থেকে আওয়ামী লীগের থেকে যে সম্মান, অর্থকরী সম্মানী ভাতা, বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিয়ে বেশ আরাম আয়েসেই দিনাতিপাত করছিলেন। নির্বাচন আসলেই কারি টাকা, কোটি কোটি টাকা চিকিৎসা বাবদ সরকারি ফান্ডের থেকে গোপনে প্রকাশ্যে অর্থ দিয়ে যাদেরকে শেখ হাসিনা লালন পালন করে রেখেছিলেন, বিএনপির তথাকথিত হেভিওয়েট একেবারে কার্যনির্বাহী সদস্য, সপ্পুর সাথে এদের পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো সপ্পু আওয়ামী লীগ, এরা বিএনপির। কিন্তু এরা সবাই, সপ্পুর রাজনৈতিক নেতা না, তিনি আমলা থেকে পরীক্ষিত ব্যক্তিত্ব হিসাবে শেখ হাসিনার আস্থাভাজন হয়েছিলেন। আর বিএনপিরা কর্মজীবনের প্রথম দিক যাই থাক না কেন, পরবর্তীতে একটা সরাসরি রাজনীতিতে এসে অলঙ্কৃত করেছেন বিএনপিকে, যেমন নিজেরাও অলঙ্কৃত হয়েছেন বিএনপির পদ পদবি নিয়ে। কিন্তু পিছন দরজা সবারই খোলা ছিল। রাজনীতির ম্যাডামের একটা কথা ছিল যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। হয়তো এই কথাটির অপব্যবহার করবার জন্য রাজনীতির শীর্ষস্থানীয় কতিপয় নেতা এতটা নষ্ট হয়ে গিয়েছিলেন যে তারা এটাকেই পুত পবিত্র মনে করতেন। ম্যাডামের হাতে গড়া র্যাব, তার উদ্দেশ্যগুলো খুব ভালো ছিল,
কিন্তু সেই র্যাবকে আওয়ামী লীগ কোন পর্যায়ে নিয়ে গিয়ে ব্যবহার করে গেছেন। ঠিক র্যাবের মতো বিএনপিকেও অর্থ লোভী করে তুলে, বিএনপির কতিপয় শীর্ষনীয় নেতাকে অর্থ লোভসু করে তুলে তাদেরকে যা ইচ্ছে তাইভাবে ব্যবহার করে গেছেন। এখন ছপ্পু যদি রাষ্ট্রপতি হিসাবে প্রশ্নবিদ্ধ তো বটে, আশঙ্কাজনক অবস্থায় হয়, তাহলে বিএনপির থেকে যাদের নাম বলা হচ্ছে তারা কি কোনো অংশেই আশঙ্কাজনকের বাইরের কেউ? ছপ্পুকে রাষ্ট্রপতি রাখবার জন্য জনাব তারেক রহমানকে কারা কারা সুপারিশ করেছিল, কারা কারা বারবার কানে কানে বলতে চাচ্ছিল যে ছপ্পু থাক, ছপ্পু উপযুক্ত ব্যক্তি বা তাকে দিয়ে কাজ করানো যাবে, তারা কারা? ছপ্পুর সাথে বা শেখ হাসিনার সাথে কাদের কথোপকথন হয়? লন্ডনে গিয়ে শেখ হাসিনার সাথে ছপ্পুর কথা, অডিও ভিডিও বা যত ধরনের তথ্যপাত্র যেভাবেই বের করেছে না কেন, আইন শৃঙ্খলা বাহিনী সেই জায়গাগুলোকে খুঁজে বের করে যদি রাষ্ট্রপ্রধান নির্বাহী তারেক রহমানের হাতে পৌঁছে দেন, তাহলে বিএনপির কারা কত সাল থেকে শেখ হাসিনার সাথে যোগাযোগ রক্ষা করে চলছিল, সেই জিনিসগুলো তো তারা মিডিয়ায় খুঁজলে পাবে, ইথারে খুঁজলে পাবে, এবং তাদের এই যোগাযোগের মাধ্যমগুলা এখনও পৃথিবী থেকে মুছে যায়নি, আছে। সেগুলো কি তারেক রহমানের দৃষ্টিতে আনার প্রয়োজন? তারেক রহমানের সামনে কারা একটি অদৃশ্য দেয়াল গড়ে রেখেছে, একটি অদৃশ্য কালো ছায়া করে তাকে অনেক কিছু বুঝতে জানতে দেওয়া থেকে আড়াল করে রেখেছে তিনি দেশে আসার পরবর্তীতে পরেই? তারেক রহমানের দেশে আনার পিছনে কাদের ভূমিকা? তারেক রহমানের পিছনে না আনার জন্য কারা খুব স্বাগ্রহে বিভিন্নভাবে শেখ হাসিনা বা ভারতের সাথে তৎপরতা চালিয়ে গেছে, এগুলো এখন প্রকাশ্যে আনা প্রয়োজন। রাষ্ট্রপতি একজনকে হইতে হবে, হবেন। যদি যার নাম আসছে আমরা তাকে ব্যক্তিগতভাবে বা রাষ্ট্রের রাজনৈতিক বা আমলা হিসাবে চিনি না, কিন্তু বিশ্ব পরিচিতির মানদণ্ডে বিশ্ব তাকে চেনে, একটি সম্মানিতজনক মানুষ হিসাবে তাকে চেনে। আমাদের বর্তমান যে সিচুয়েশন, অর্থাৎ শেখ হাসিনার 15 বছরের রাজত্বকাল, 24-এর আন্দোলন, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের 1.5 বছর, এবং এই 5 মাস নির্বাচিত সরকার, বা এই 5 মাস ধরেই নিলাম, এই সময়টা নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে অনেক প্রশ্নের দ্বার প্রান্তে নিয়ে ঠেকিয়েছে। রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে দেশের যে অর্থ পাচার হয়ে গেছে, দেশে একটি কীভাবে স্বৈরা শাসক তৈরি হলো, কাদের মদদে, রাষ্ট্র যে গণতান্ত্রিক সংবিধান, সে সংবিধানও প্রশ্নের মুখে। কোন ধারার সংবিধান বাংলাদেশে রচিত হয়েছে, বা কোন সিস্টেমেটিক কনস্টিটিউশন দিয়ে বাংলাদেশের জনগণকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে, নাগরিক হিসাবে ব্যবহার করে আসছে তথাকথিত সরকারগুলো, বিভিন্ন প্রশ্নের। এবং বাইরের থেকে বড় বড় ঝড় আসার সম্ভাবনা রয়ে গেছে, সমূহ সম্ভাবনাগুলো তরঙ্গ হিসাবে বয়েও যাচ্ছে, মাঝে মাঝে হচ্ছেও সংগঠিত সেই ধরনের। এখন এই মুহূর্তে বড় একটি দেয়ালের প্রয়োজন, শক্ত ভিতের প্রয়োজন, যে ভিত যে কোনো মুহূর্তে পৃথিবীর যে কোনো জায়গায় তার পরিস্থিতিকে ব্যবহার করে বাংলাদেশকে তার থেকে উদ্ধার করতে পারে। তার ভিতরে একজন ডক্টর মোহাম্মদ ইউনূস, আন্তর্জাতিকভাবে বিশ্ব পরিমণ্ডলে পরিচিত ব্যক্তিত্ব, কিন্তু তিনি 1.5 বছরে দেশকে আরও সহিংস জায়গায়, আরও প্রশ্নের জায়গায় বিভিন্নভাবে সেই জায়গাগুলো তিনি আরও পরিমণ্ডলে বিশ্বের ব্যাপী ছড়িয়ে পড়েছে। তার সময়ের যে মানুষের যে আন্দোলন, যে মিছিল, তার বিরুদ্ধে হোক বা জনগণের দাবি দাওয়া নিয়ে হোক, তিনি যেভাবে চাপের মুখে ছিলেন, অর্থাৎ বাংলাদেশিরা তাকে সেই
গৌরবময় জায়গাটিকে ততটা স্পেস করে দেয়নি যে তিনি নিরাপদে তার শাসনামল চালিয়ে যাবেন। অর্থাৎ আন্তর্জাতিক পরিমণ্ডলে তাকেও ছোট করে দেওয়া হয়েছে দেশের ভিতরে ফেলে, দেশের মানুষের মাধ্যমে। তার অবস্থানকে প্রশ্নবিদ্ধ থেকে শুরু করে যে দেশের যে তাকে মানুষ যে তাকে খুব একটা সঠিক ধারার বা অবস্থানগত দিক দিয়ে মূল্যায়ন করে, সেটা প্রমাণিত করতে তিনি ব্যর্থ হয়েছেন। এটা তার ব্যর্থতা না, এটা জনগণের ব্যর্থতা। অর্থাৎ বাংলাদেশের রাজনীতির যে একটা কালচার তৈরি হয়ে আছে, একটি দুর্বৃত্তের মধ্যে পড়ে আছে, সেই দুর্বৃত্তদের কুটচালগুলোই ইউনূসের বিরুদ্ধে ব্যবহার হয়েছে, সেটাকে তিনি সামাল দিতে পারেননি। তাহলে এর বাইরে কিন্তু তার মতো একটি সক্ষমতা সম্পন্ন ব্যক্তির প্রয়োজন এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্রপতির পদে আসীন থেকে বর্তমান সরকারকে একটি ছায়া শীতল জায়গা তৈরি করে দিতে। তার জন্য ইরিন খান উপযুক্ত ব্যক্তি, একেবারে ফুলফিল উপযুক্ত ব্যক্তি। তিনি রাষ্ট্রপতি হলে একটি বর্তমান সরকার অত্যন্ত নিশ্চিন্তে একটি শক্তিশালী ছায়ায় অবতীর্ণ হবেন বা একটি ছায়াযুক্ত গার্জিয়ান পাবেন, এটা দ্বিধাদ্বন্দ্বহীনভাবেই বলা যায়। দ্বিতীয়ত হচ্ছে, কেউ কেউ আত্মীয়তার কথা বলবেন, আত্মীয়তা মুখ্য বিষয় নয়। হ্যাঁ, আত্মীয়তা যে জায়গায় বসালে একটি দেশ নিরাপদ হয়, সরকার নিরাপদ হয়, সমস্ত দিক থেকে একটি দেশ ছায়া শীতলতার ভিতর দিয়ে নির্ঘুম প্রহর কাটাতে পারে, তিনি সে যেই হোক না কেন, আত্মীয় হোক, অ্যানাদার হোক, অরাজনৈতিক ব্যক্তিত্ব হোক, যেই হোক না কেন, তাকেই দরকার যিনি বাংলাদেশে একটি শক্ত ভিতের উপরে এই মুহূর্তে দাঁড় করিয়ে রাখতে সক্ষম হবেন। তাকেই দরকার যিনি ভারতের তর্জন গর্জনকে তো তোয়াক্কা করবেই না, বরঞ্চ রাষ্ট্রপতির চেয়ারে বসে ভারতের দিকে আঙুল তুলতে পারবেন, চোখ খেলাতে পারবেন, ঘাড় ঘুরিয়ে নিতে পারবেন। সেরকমের একজন মানুষের প্রয়োজন। মেরুদণ্ডহীন ভদ্রলোক সব জায়গায় সব সময় প্রয়োজন হয় না। ভদ্রতার প্রয়োজন আছে, নমনীয় ব্যক্তিরও প্রয়োজন আছে, পোষ্য ভৃত্যেরও প্রয়োজন আছে, চামচাদেরও প্রয়োজন আছে। কিন্তু সুযোগ সময় মতো অবস্থানগত দিক দিয়ে ক্ষেত্রে ক্ষেত্রে এই মুহূর্তে এই সময় বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়ে আছে এবং যে পরিস্থিতির সামনে, 15ই আগস্ট থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত শেখ হাসিনার দেশে ফেরার যে টার্গেট নিয়ে হয়তো আওয়ামী লীগ এদেশে খুঁটিনাটি কোনো কিছু একটু খুটুর নটল করবার চেষ্টা করবে এবং ভারত এতে ইন্ধন যোগাবে, তাদের গদি মিডিয়া এদেশে উস্কানি দিবে, এদেশে থাকা আওয়ামী লীগের উচ্ছিষ্ট খাওয়া দালালেরা লটর পটর করবার চেষ্টা করবে। এই জায়গাগুলোকে একেবারে পিষে পায়ের নিচে ফেলে রাখবার মতো ক্ষমতাশালী একজন রাষ্ট্রপতি কেউ নেই। একেবারে আমি প্রকাশ্যে নির্দ্বিধায় আমি মাথা উঁচু করেই বলছি, ডক্টর মোশাররফও না, ফখরুল ইসলাম তো নাই। ফখরুল ইসলামকে নিয়ে অনেক প্রশ্ন জাতির মুখে। বিএনপি তাকে যত যাই করুক না কেন, যত দেবতাই ভাবুক না কেন, তার নাজুক অবস্থান, তার যে অতি ভদ্রতা, ডক্টর মঈন খান, তাকে নিয়ে অনেক প্রশ্ন, অনেক সন্দেহ। নজরুল ইসলাম খান, আমি নিজে কানে শুনেছি তিনি কিভাবে ম্যাডামকে নিয়ে কটাক্ষ করে কথা বলতেন গতবার বিএনপি ক্ষমতায় থেকে চলে যাওয়ার পর। তো তারা সিনিয়র নেতা, ঠিক আছে, বয়স্ক, সমস্ত কিছুই ঠিক আছে, কিন্তু রাষ্ট্রপতি হয়ে অধিষ্ঠিত হওয়ার পর তারেক রহমান কতটুকু নিরাপদ থাকবেন? কারোর হাতেই নিরাপদ থাকবেন না। একটিও নিরাপদ রাখবার মতো শক্তিশালী মনস্তাত্ত্বিক ব্যক্তিত্ব এদের ভিতরে কেউ নাই। দাম্ভিকতার সাথে তিনি দাঁড়িয়ে কথা বলতে পারেন। একমাত্র মেজর হাফিজ সাহেব আছেন, যিনি ঘাড় উঁচিয়ে রাষ্ট্রপতির ওই জায়গায় দাঁড়িয়ে শক্তপোক্ত পৌরচিত্ত দীপ্ত হিসাবে তিনি রুখে দাঁড়িয়ে কথা বলতে পারবেন। আর কেউ নাই। নেতা হিসাবে আপনারা সম্মান করেন, আমিও সম্মান করি,
খুব ভদ্র মানুষ ফখরুল ইসলাম। অতি ভদ্র হইলে কি হবে, সে যদি খারাপ ভাষায় বললে যে অতি ভদ্র হওয়ার ঠেলায় বইয়ের কাছেই সই না, বইয়ের কাছে সই না। অতি ভদ্র মানুষ, লজ্জিত মানুষ। এই লজ্জিত মানুষ এই সময়ের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতির জন্য প্রযোজ্য ব্যক্তি নয়। শীর্ষ বীর্য, ঐতিহ্য, অমোঘ পৌরুষচিত্ত বীর পুরুষের মতো, সে নারী হোক পুরুষ হোক, তাকে দরকার বাংলাদেশের রাষ্ট্রপতির সিংহাসনে বসে, যিনি সিংহের মতো ঘাড় উঁচু করে সারা পৃথিবীকে তার নজরের নিচেই ফেলে দেখতে পারবেন, সেই ধরনের একজন মানুষের প্রয়োজন এই মুহূর্তে। তার জন্যই ইরিন খানের প্রয়োজন। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে যতটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাই হোক না কেন, বা বাংলাদেশের মানুষ তাকে যে জায়গাটা দেখতে চেয়েছিল, তিনি সেই জায়গাটা অবস্থান তৈরি করে নিতে পারেননি। হয়তো সেনাবাহিনীর সাথে তার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হওয়া নিয়ে সেনাবাহিনী, ডক্টর আসিফ এবং ডক্টর ইউনূসের যে ত্রিমুখী সংঘর্ষ ছিল, এনসিপির পরবর্তী সময়ের ছেলেরা হয়তো সেটা বুঝতে পারলেও তাদেরকে শোধরানোর আর কোনো সময় ছিল না। ডক্টর ইউনূসও যে অনেক প্রশ্ন ঘাড়ে নিয়ে দেশে সেরা প্রধান নির্বাহী দায়িত্ব নিচ্ছেন, সেটাও তিনি হয়তো ওখানে বসে আজ করতে পারেননি। কিন্তু তিনি ঢোকার পরে বুঝতে পেরেছেন যে তার জায়গাটি নিরাপদ নয়। তিনি যে দায়িত্ব গ্রহণ করবার জন্য বা দায়িত্ব পালন করবার জন্য দেশে এসেছেন, সেই দায়িত্ব পালনের অনেক বড় বড় প্রতিবন্ধকতা রয়ে গেছে। অতএব এখনও যে প্রতিবন্ধকতার সামনে আছে, সেটাকেও ডক্টর মোহাম্মদ ইউনূস চ্যালেঞ্জ করে তার মোকাবেলা করবার সক্ষমতা তিনি হারিয়ে ফেলেছেন। তিনি প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে পড়েছেন অনেকগুলো নিয়ে। বিশেষ করে আমি এর আগে ভিডিও করেছিলাম যে হামের টিকা নিয়ে তিনি একেবারেই অজ্ঞতার পরিচয় দিয়েছেন, অথচ তিনি সারা জীবন জাতিসংঘে বসে থেকে আসলেন, অথচ ইউনিসেফের সাথে যোগাযোগ করে হামের টিকা দেশে আনবেন সেইটা তিনি আনতে পারেননি। আমি ওদিকে আর যাচ্ছি না, যেটা নিয়ে কথা বলছিলাম। দালালেরা, চামচামরা বা তারেক রহমানের বর্তমান সময়ের জনপ্রিয়তাকে হেয় করতে হোক বা ষড়যন্ত্রমূলকভাবে হোক, যে কোনোভাবেই হোক, দলের গ্রুপিংভাবেই হোক না কেন, যাদের নিয়ে সমালোচনা আসছে সামনে, বা যারা বিগত সরকারের সাথে গোপনে অর্থনৈতিক লেনদেন করেছেন বা জড়িয়েছিলেন, কোনোভাবে রাজনীতির নেতা হয়ে টিকেছিলেন, আমি অনুরোধ করব ডক্টর অলি আহমেদ সাহেব তারেক রহমানকে সেটি অবগত করবেন। বিএনপিরও যারা ওইখানে বসে আছেন তারাও সচেতন হবেন, এবং সেই লেনদেনের মধ্যে থাকা কতিপয় নেতৃত্ব আর যেন বিএনপির লিডারশিপ হয়ে লিডিংয়ে যেতে না পারে, সেদিকে সজাগ থাকবেন। যারা যেখানে আছেন সেখান থেকেই বয়োজ্যেষ্ঠ হিসাবে সসম্মানে রাজনীতি থেকে পদত্যাগ করবেন। তাদের সেটুকুই হবে সম্মানের প্রস্থান। অন্যথায় অন্য জায়গায় অবতীর্ণ করলে আমরা কথা বলতেই থাকবো, নির্দ্বিধায় প্রশ্ন তুলতেই থাকবো। আসসালামু আলাইকুম।